বিশাল এক অনাথ আশ্রমের চারদিকে দৈত্যাকার প্রাচীর দিয়ে ঘেরা ছিল, যেখানে অনাথ বাচ্চাদের বড় করে তোলা হয়। কিন্তু সময়ের সাথে সাথে এই বাচ্চাগুলোই এই অনাথ আশ্রমের সবচাইতে বড় রহস্য উন্মোচন করে, আর এই রহস্য তাদের জন্য খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক হয়। এরপর সেই অনাথ বাচ্চাগুলোর সাথে কি ঘটে সেই সকল কিছুই দেখতে পাবেন আজকের মুভি দ্য প্রমিস নেভারল্যান্ড। হে গাইস, আমি নিহাল হোসেন রাফি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কাহিনী শুরুটা হয় গ্রেসফিল্ড নামের এক অনাথ আশ্রম দেখিয়ে, যেখানে ইসাবেলা অনাথ আশ্রমের দেখাশোনা করত, আর তাই সেখানে সব বাচ্চারা ইসাবেলাকে মা বলে ডাকতো এবং তার সাথে সবাই হাসি খুশি থাকতো। সাথে একজন আরেকজনকে ভাই বোন ভেবে খুব আনন্দে জীবনযাপন করত। সেখানে আমরা দেখতে পাই বাচ্চাদের পরিচয়ের জন্য তাদের ঘাড়ে কয়েক সংখ্যার নাম্বার লেখা ছিল। অনাথ আশ্রমে ইসাবেলা বাচ্চাদের পড়াশোনা করাতো, কারণ যখন কেউ অ্যাডপ্ট করে বাচ্চাদেরকে বাহিরের দুনিয়াতে নিয়ে যাবে তখন সেখানে যেন তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এরপর আমরা এমা, নরম্যান এবং রে নামের তিন বন্ধুকে দেখতে পাই, যারা এখানকার সবচাইতে ভালো স্টুডেন্ট ছিল। অনাথ আশ্রমটা চারদিকেই জঙ্গল দিয়ে ঘেরা ছিল, যার চারদিকেই আবার উঁচু উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল এবং সেই দেয়ালের পাশে বাচ্চাদের যাওয়ার নিয়মের বাহিরে ছিল, তাই সেই দেয়াল পার করার সাহস কারোরই ছিল না। এছাড়া যখন কোনো পরিবার কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করার জন্য আসতো তখন সেই বাচ্চার সারা জীবনের জন্য অনাথ আশ্রম ছেড়ে দিতে হতো। আর এভাবেই আজ রাতে কনি নামের বাচ্চা মেয়েটাকে একটা পরিবার অ্যাডপ্ট করার জন্য আসবে। এই জন্য সবাই কনিকে বিদায় জানায় এবং ইসাবেলা কনিকে বাহিরের গেট পর্যন্ত দিয়ে আসতে যায়। কনি চলে যাওয়ার পর এমা আর নরম্যান কথা বলে যে কনি কি আমাদেরকে চিঠি পাঠাবে। আসলে এই অনাথ আশ্রমের বাচ্চারা বাহিরে যাওয়ার আগে তাদেরকে কথা দেয় যে বাহিরে যাওয়ার পর তাদের বন্ধুদেরকে ভুলে যাবে না, তাদের কাছে চিঠি অবশ্যই পাঠাবে। কিন্তু অবাক করা বিষয় হলো আজ পর্যন্ত কোনো বাচ্চা তাদের কাছে একটি চিঠিও পাঠায়নি। তারা কথা বলতে বলতে দেখতে পায় কনির পছন্দের পুতুলটা এখানেই ফেলে গিয়েছে, যেটা ছাড়া কনি একদমই থাকতে পারে না। আর তাই তারা দুইজন কনিকে পুতুলটা ফিরিয়ে দেওয়ার কথা ভাবে। তখন পাশ থেকেই রে বলে ওঠে, মেন গেটের লাইট এখনো চালু রয়েছে, তার মানে কনি এখনো এখানেই রয়েছে, তাই তুমি তাড়াতাড়ি করে কনির পুতুলটা তাকে দিয়ে আসো। এরপর এমা আর নরম্যান গেটের দিকে ছুটে যায়, যেখানে তারা একটা ট্রাক দেখতে পায়। যখন তারা সেই ট্রাকের ভিতরে দেখে তারা দুইজন অনেক বাজেভাবে ভয় পেয়ে যায়। আসলে এই ট্রাকের মধ্যে কনির মৃতদেহ রাখা ছিল এবং তার পেটের মধ্যে একটা ফুল লাগানো ছিল। তখন তারা সেখানে কিছু আসার শব্দ শুনতে পায়, তাই তারা ট্রাকের নিচেই লুকিয়ে পড়ে। এরপর সেখানে দুইটা বড় বড় দৈত্য আসে আর কনির দেহটা একটা ক্যাপসুলের মধ্যে বন্দি করে নেয়। এই ভয়ঙ্কর দৈত্যগুলোকে দেখে এমা এবং নরম্যান খুব বাজেভাবে ভয় পাচ্ছিল, আর দৈত্য দুইটা যা যা কথা বলতেছিল সবকিছুই তারা শুনতে থাকে। যেখানে একটা দৈত্য আরেকটা দৈত্যকে বলে, এই আশ্রমে থাকা বাচ্চাদের শরীরের মাংস খুবই টেস্টি এবং সুস্বাদু হয়ে থাকে, আর এদেরকে শুধুমাত্র আমাদের খাবারের জন্য পালা হয়। এমা আর নরম্যানের বুঝার বাকি থাকে না যেখানে সব বাচ্চাদেরকে দৈত্যদের খাবারের জন্য লালন পালন করা হচ্ছে, আর এভাবেই একদিন দৈত্যরা সবাইকে খেয়ে ফেলবে। এর মধ্যেই সেখানে ইসাবেলা চলে আসে, যে কিনা দৈত্যকে কথা দেয় এর পরের বার এর থেকেও বুদ্ধিমান বাচ্চা নিয়ে আসবে। এখানে দৈত্যদের মতে যেই বাচ্চা যত বুদ্ধিমান তার শরীরের মাংস খেতেও ততই সুস্বাদু হয়ে থাকে। আর তখনই এমা আর নরম্যানের শরীরের ঘ্রাণ দৈত্যর নাকে গিয়ে পৌঁছায়, তাই দৈত্য চারদিকেই খোঁজা শুরু করে। কিন্তু দৈত্য যখন ট্রাকের নিচে দেখে সেখানে শুধুমাত্রই কনির পুতুলটাই দেখতে পায়। পুতুলটা উঠিয়ে দৈত্যটা ইসাবেলাকে দিয়ে দেয়। এই পুতুলটা দেখে ইসাবেলার সন্দেহ হয় যে এখানে অবশ্যই কোনো বাচ্চা এসেছিল। এর মধ্যে এমা আর নরম্যান তাদের অনাথ আশ্রমে ফিরে যাওয়ার জন্য দৌড়াতে থাকে, যেখানে এমা হঠাৎ করে মাটিতে পড়ে যায় আর কান্না করতে থাকে। তার এখনো বিশ্বাস হচ্ছিল না তার মা একজন খারাপ মানুষ, আর তারা যেখানে বেড়ে উঠেছে সেটা কোনো অনাথ আশ্রম নয়, বরং দৈত্যদের খাদ্য ভাণ্ডার। তখন নরম্যান তাকে সান্ত্বনা দেয় এবং বলে, আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। তখন এমা বলে, আমরা এখান থেকে একা পালাবো না, যদি পালাতেই হয় তাহলে সবাইকে সাথে করে নিয়ে যাব। এর পরের দিন এমা আর নরম্যান অনাথ আশ্রমের লোহার বাউন্ডারির পাশে যায়, যেখানে নরম্যান বলে, আমাদের এখান থেকে পালাতে হলে একটা ভালো
প্ল্যান করতে হবে, আর তার আগে আমাদের চারদিকটা ভালোভাবে দেখতে হবে। আর যখন আমাদের প্ল্যানিং করা শেষ হয়ে যাবে তখন আমরা বাচ্চাদেরকে এই ব্যাপারটা জানিয়ে দেব। এরপর তারা দুইজন সেই এরিয়াটাকে ভালোভাবে বোঝার জন্য আজ প্রথমবার লোহার বাউন্ডারির বাইরে যায়, যেখানে গেলে তারা দেখতে পায় আরো একটা বিশাল দৈত্যকার বাউন্ডারি রয়েছে, যেটাকে পার করা তাদের জন্য অসম্ভব। তাই তারা ভাবে তাদেরকে এখানে একটা রশি নিয়ে আবার আসতে হবে। অন্যদিকে সব বাচ্চারা মাঠে খেলা বন্ধ করে দেয়, কারণ তাদের মধ্যে থাকা একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ইসাবেলা সেখানে আসে এবং তার হাতে থাকা ঘড়ির মতো কিছু একটা খুলে সোজা জঙ্গলের দিকে চলে যায়। তার কিছুক্ষণের মধ্যেই সেই হারিয়ে যাওয়া বাচ্চা মেয়েটাকে কোলে করে মাঠে নিয়ে আসে। এটা দেখে এমা আর নরম্যান বুঝে যায় ইসাবেলা সব বাচ্চাদের কানে ট্রাকার লাগিয়ে রেখেছে, যেটা সাহায্যে সে সকল বাচ্চাদের খুঁজে বের করে ফেলে। এরপরের দিন এমা আর নরম্যান জঙ্গলে যায় আর সেখানে কিছু পরিমাণ রশি গাছের মধ্যে লুকিয়ে রাখে। এর মধ্যে তাদের ফ্রেন্ড রে সেখানে চলে আসে আর তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। তাই নরম্যান রে এর কাছে সবকিছু খুলে বলে। রে তাদের কথা বিশ্বাস করে নেয় আর তাই সেও তাদেরকে সাহায্য করবে বলে জানিয়ে দেয়। এরপর তারা তিনজন রিসার্চ করার জন্য লাইব্রেরিতে যায়, যেখানে কিনা সবগুলো বইয়ের মধ্যে পেঁচার ছবির চারপাশে কিছু কোড লেখা দেখতে পায়। যখন সেই কোডগুলো একত্রে করে মিলানো হয় তখন তারা জানতে পারে মিনার্ভা নামের একজন এই অনাথ আশ্রমের ব্যাপারে সকল কিছু জানে। আর এই বইয়ের মাধ্যমে সে তাদেরকে বোঝাতে চাইছিল এখান থেকে সকল বাচ্চাদের পালিয়ে যাওয়া উচিত। ওইদিকে ইসাবেলা তার নতুন অ্যাসিস্ট্যান্ট ক্রোনের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। ক্রোন এখানে আসায় এমা আর নরম্যানের পালানোর প্ল্যান আরো বেশি টাফ হয়ে যায়, কেননা এখন বাচ্চাদেরকে অনাথ আশ্রমে দেখাশোনা করার জন্য দুইজন গার্ড হয়ে গেল। এখন তাদের দুইজনের চোখ ফাঁকি দেওয়া তাদের জন্য আরো বেশি কঠিন হয়ে গেল। এইদিকে ইসাবেলা তার নতুন অ্যাসিস্ট্যান্ট ক্রোনকে এমা, নরম্যান আর রে এর বায়োডাটা দেখিয়ে তাকে বলে, আমার মনে হয় এই তিনজন বাচ্চা অনাথ আশ্রমের ব্যাপারে সকল কিছু জেনে গিয়েছে, আর তাই এই তিনজনের উপর তোমাকে কড়া নজর রাখতে হবে। এরপরের দিন তারা তিনজন সব বাচ্চাদের একটা স্পেশাল গেম খেলা দেখায়। এই গেম খেলে তারা বাকি বাচ্চাদের শিখাচ্ছিল এটাই যে যদি কখনো তাদের এখান থেকে পালানোর প্রয়োজন হয় তাহলে তারা এখান থেকে লুকিয়ে পালাতে পারবে। কিন্তু তখন সেখানে ক্রোন এসে তাদের কথা শুনে ফেলে আর তাদের গেমের মধ্যে সেও ঢুকে পড়ে। এরপর সব বাচ্চারা গেম খেলা শুরু করে আর ক্রোন তাদের এক এক করে সবাইকে ধরে ফেলে, কিন্তু নরম্যানকে সে খুঁজেই পায় না। সেদিনই তিনজন একসাথে হয়ে নরম্যান তাদেরকে বলে, আমার মনে হয় বাচ্চাদের মধ্যে কেউ একজন আমাদের সকল কথা ইসাবেলার কানে দিচ্ছে। নরম্যানের মনে হচ্ছিল এই কাজ তাদের মতোই বড় কেউ করছে, এই জন্য তার সেম বয়সের বাচ্চা ডন আর গিল্ডা তাদেরকে সত্যিটা বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে ডন প্রথমে তাদের কথা বিশ্বাস করে না, তাই সে নিরাশ হয়ে রেকে মারতে থাকে। তখন এমা উঠে বলে, আমরা যা যা বলেছি সবকিছু সত্যি বলেছি আর তোমাদের আমাদের কথা বিশ্বাস করতে হবে। এমার কথা শুনে গিল্ডা বিশ্বাস করে নেয়, কারণ সে জানে এমা ইসাবেলাকে অনেক ভালোবাসে আর তাই সে কখনো তার ব্যাপারে মিথ্যা কথা বলবে না। এরপর নরম্যান ডন আর গিল্ডের কাছে সে রশি লুকিয়ে রাখার ব্যাপারে বলে। সেদিন রাতে আমরা একজন অপরিচিত বাচ্চাকে দেখতে পাই যে কিনা ইসাবেলার ডান হাত ছিল। বাচ্চাটা ইসাবেলাকে দরজার নিচ দিয়ে একটা নোট দেয়, যেখানে সেই রশির ব্যাপারে লেখা ছিল আর এটাও লেখা ছিল নরম্যান একজন খারাপ মানুষ। এরপরের দিন সকালে এমা, নরম্যান আর রে দেখতে পায় যে তাদের লুকিয়ে রাখা রশিটি ইসাবেলা সরিয়ে ফেলেছে। এখন যেহেতু এই রশির কথা তাদের তিনজন ছাড়া ডন এবং গিল্ডাও জানতো, এই জন্য রে সব দোষ ডন আর গিল্ডার উপর দেয়। কিন্তু তখনই নরম্যান বলে, ডন আর গিল্ডা ইসাবেলার ডান হাত নয়, কারণ আমি তো তাদেরকে রশির আসল জায়গার কথা বলিনি। নরম্যান আরো বলে, এই সকল কিছু আমি তো রেকে চেক করার জন্য করেছিলাম, আর রে ছাড়া এই রশির আসল জায়গার ব্যাপারে কেউই জানতো না। এর মানে আমি নিঃসন্দেহে বলতে পারি রেই হলো একমাত্র ইসাবেলার ডান হাত। তখন রেও স্বীকার করে যে হ্যাঁ, আমি ইসাবেলার ডান হাত, আর তাদেরকে বলে যে আমি অনেক আগেই অনাথ আশ্রমের সত্যিটা জেনে গিয়েছিলাম, কিন্তু আমি বাকি বাচ্চাদের মতো মারা যেতে চাইনি, তাই আমি ইসাবেলার হয়ে কাজ করা শুরু করে দিই। আর এর বদলে ইসাবেলা আমার অ্যাডপ্ট দেওয়ার সময় বাড়িয়ে দেয়। সাথে সে এটাও বলে যে এখান থেকে আমি একা কখনোই বের হতে পারবো না, কিন্তু এরপরেও আমি এখান থেকে বের হওয়ার আশা ছাড়িনি। আর তাই আমি সেদিন কনের পুতুলটা লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি চাইছিলাম কনের পুতুলটা যেন তোমরা দিয়ে আসো আর সেখানে গিয়ে তোমরা যেন ইসাবেলার সত্যিটা জানতে পারো। রের এই সকল কথা শোনার পর তারা
তারা বলে আমরা এখনো তোমাকে বিশ্বাস করি। আর তাই এবার তাকে তাদের টিমের সাথে নিয়ে ইসাবেলার উপর গেম খেলা শুরু করে। মানে এখন থেকে রে ইসাবেলার হয়ে আর কাজ করবে না, বরং নরম্যানের হয়ে কাজ করবে। এরপর রে তার রুমের সেই সিক্রেট জায়গায় সেই রশিগুলো লুকিয়ে ফেলে, সাথে সেখানে কিছু তেলের কন্টেনার আর তার বানানো ডিভাইস সেখানে রেখে দেয়। আসলে এই ডিভাইসটা দিয়ে তার শরীরে থাকা ট্র্যাকারকে ব্লক করে রাখতো, যেন ইসাবেলা তার লোকেশন চিহ্নিত না করতে পারে। এরপর রে ইসাবেলার কাছে যায় এবং তাকে কথা দিয়ে ভুলিয়ে রাখার জন্য মিথ্যা কথা বলে যে বাচ্চারা তোমার খাবারে বিষ মিশানোর চেষ্টা করবে। এরকম একটা ইনফরমেশনের জন্য ইসাবেলা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু এরপরেও রেকে জানিয়ে দেয় কিছুদিন পর তোমাকে অ্যাডপ্ট করা হবে, যার কারণে রে দুশ্চিন্তায় পড়ে যায়। এর পরের দিন তারা 5 জন মিলে তাদের রশি পরীক্ষা করার জন্য সেই দেয়ালের পাশে যায়, যেখানে ক্রোন তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। কিন্তু সে এই কথা ইসাবেলাকে না বলে উল্টো বাচ্চাদেরকে সাহায্য করবে বলে জানায়, সাথে এটাও জানায় যে আমার শরীরের মধ্যে একটা চিপ লাগানো রয়েছে, তাই যদি কোনো বাচ্চা আমি থাকাকালীন এখান থেকে পালিয়ে যায় তাহলে আমাকে এই চিপের মাধ্যমে কারেন্ট দিয়ে মেরে ফেলা হবে। কিন্তু এরপরেও সে তাদের সাহায্য করবে বলে কথা দেয়। আর এখন সে ইসাবেলাকে সরিয়ে তার জায়গায় নিজেকে দেখতে চায়, আর এই জন্যই সে বাচ্চাদের সাহায্য করতে চায়। সেদিন রাতেই 5 জন বাচ্চা ক্রোনের রুমে যায়, যেখানে ক্রোন তাদেরকে একটা কাহিনী শোনায় যে 1000 বছর আগে মানুষ আর দৈত্যদের মধ্যে লড়াই শুরু হয়, যেখানে হাজার হাজার মানুষের জীবন দিতে হয়। এই জন্য মানুষ আর দৈত্যরা মিলে দ্য প্রমিস নামের একটা চুক্তিতে আসে, যেখানে মানুষ আর দৈত্যরা যার যার নিজের দুনিয়াতে থাকার জন্য রাজি হয়ে যায়। সাথে সেই দৈত্যরা প্রমিস করে তারা আর কখনো মানুষকে বিরক্ত করবে না, কিন্তু তার পরিবর্তে কিছু মানুষের বাচ্চা তাদেরকে খেতে দিতে হবে। আর এটাই একমাত্র কারণ অনাথ আশ্রমে বাচ্চাদেরকে দৈত্যদের জন্য রাখা হয়েছে এবং তাদেরকে ভালোভাবে পড়াশোনা করিয়ে বড় করা হচ্ছে, কারণ বুদ্ধিমান বাচ্চাদের খাওয়ার কারণে দৈত্যরাও বুদ্ধিমান হয়ে যায়, যার ফলে দৈত্যরা মানুষের উপর আর আক্রমণ করে না। এর মধ্যেই বাচ্চারা ক্রোনের কাছে ট্র্যাকারের ব্যাপারে জানতে চায়। তখন ক্রোন বলে সব বাচ্চাদের কানের মধ্যে ট্র্যাকার লাগানো রয়েছে, যেন ইসাবেলা চাইলেই সব বাচ্চাদের লোকেশন দেখতে পায়। আর এখন যখন রে ইসাবেলার সেই ট্র্যাকারকে ব্লক করার রাস্তা পেয়ে গিয়েছে, তাই কারোর এখন আর এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, যার ফলে ক্রোন বুঝে যায় বাচ্চারা ট্র্যাকার ব্লক করার বুদ্ধি পেয়ে গিয়েছে। এই জন্য সেই ট্র্যাকার ব্লক করার ডিভাইসটা খুঁজে বের করার কথা ভাবে। পরের দিন সব বাচ্চারা যখন খেলার জন্য বাইরে যায়, তখন সুযোগ বুঝে ক্রোন সেই ডিভাইসটা খুঁজে বের করার জন্য বাচ্চাদের বেডরুমে যায়, যেখানে গিল্ডা তাকে জানালা দিয়ে দেখে ফেলে আর তাড়াতাড়ি করে তার বন্ধুদেরকে বিষয়টা জানিয়ে দেয়, যার কারণে বাচ্চারা সেই ব্লকারটাকে একটা পিঙ্ক কালার পুতুলের মধ্যে লুকিয়ে রাখে, যেটা কিনা ক্রোন প্রথমেই চেক করে ফেলেছিল। এরপর ক্রোন রের সেই সিক্রেট জায়গাটা খুঁজে পায়। জায়গাটা পুরোপুরি খালি দেখতে পেয়ে ক্রোনের সন্দেহ হয়, তাই সে আবারও তাদের রুমে তল্লাশি নেয় এবং সেই পিঙ্ক কালার পুতুলটাকে তার হাতে তুলে নেয়। আর তখনই সেখানে ইসাবেলা চলে আসে আর তার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে তাকে বলে তোমাকে অন্য একটা অনাথ আশ্রমে মায়ের পোস্ট দেয়া হয়েছে, এই জন্য তোমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে। এই কথা শুনে ক্রোনের ব্যাপারটা মোটেও ঠিক মনে হচ্ছিল না, তাই সে যাওয়ার আগে 5 জন বাচ্চার জন্য একটা স্পেশাল পেন রেখে যায়। যখন ক্রোন মেইন গেটে পৌঁছে যায়, তখন সেখানে তার সাথে অনাথ আশ্রমের সুপারভাইজারের সাথে দেখা হয়, যাকে অনাথ আশ্রমের সবাই দাদি বলে ডাকতো। এখানে ক্রোন দাদিকে অনাথ আশ্রমের মধ্যে ঘটে যাওয়া সকল কিছু জানায়। তার কথার উত্তরে দাদি বলে ইসাবেলা তার কাজ খুব ভালোভাবে পালন করছে এবং সে কখনোই বাচ্চাদেরকে সেখান থেকে পালাতে দিবে না। তখনই সেখানে একটা দৈত্য চলে আসে আর দাদি সেই দৈত্যর হাতে ক্রোনকে মেরে ফেলে। এরপর এমা আর নরম্যান সেই দেয়ালের উপর উঠে, যখন কিনা রে এখানে ইসাবেলার মনোযোগ সরানোর জন্য তাকে কথা দিয়ে ভুলিয়ে রাখে, কিন্তু ইসাবেলার তো তাদের উপর প্রথম থেকেই সন্দেহ ছিল, তাই সে রের কথায় কান দেয় না এবং তাকে একটা রুমে বন্দী করে রাখে। তখন ডন রেকে রুমের বাহিরে বের করে আনে, আর এইদিকে ইসাবেলা তাদেরকে খোঁজার জন্য সেই দেয়ালের দিকে যায়, যেখানে সে এমা আর নরম্যানকে দেয়ালের সামনে দেখে ফেলে। ইসাবেলা বলে আমি তোমাদেরকে সেই সকল কিছু দিয়েছি যেগুলো তোমাদের প্রয়োজন ছিল, এরপরেও তোমরা অনাথ আশ্রমের নিয়ম ভঙ্গ করার চেষ্টা করেছো। তখন এমা ইসাবেলাকে আটকে রাখে, যেন এই সুযোগে নরম্যান সেখান থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু ইসাবেলা খুব সহজেই এমাকে নিচে ফেলে দেয় এবং তার একটা পা সে ভেঙে ফেলে। এটা দেখে নরম্যান দাঁড়িয়ে পড়ে এবং সে এমাকে ছাড়া এখান থেকে যাবে না বলে সিদ্ধান্ত নেয়। তখন ইসাবেলা নরম্যানকে জানিয়ে দেয় এর পরের অ্যাডপ্ট
অ্যাডপ্ট তোমাকে দিয়েই করা হবে। আর তাই এই অনাথ আশ্রমে আজই তোমার শেষ দিন। সেই রাতেই তারা চারজন নরম্যানকে সাহায্য করার জন্য আবারও একসাথে হয়, যেখানে নরম্যান তাদেরকে বলে, যদি আমাকে অন্যদের জীবন বাঁচাতে নিজের জীবনও দিতে হয় তাহলে আমি হাসি মুখে নিজের জীবন দিতে প্রস্তুত। এরপর নরম্যান তার জিনিসপত্র গুছানো শুরু করে, যেখানে সে ক্রোনের রেখে যাওয়া সেই কলমটা পায়। এর পরের দিন সকালে নরম্যান দেয়ালের অপর প্রান্তের অবস্থা জানার জন্য সেই দেয়ালের উপরে উঠে পড়ে। তখন সে বুঝতে পারে দেয়ালের পিছনেই বিশাল বড় গর্ত রয়েছে, যার কারণে সে এত সহজে এই দেয়াল পার করতে পারবে না। তাই নরম্যান আবার অনাথ আশ্রমে চলে আসে, আর সে তার বন্ধুদের জন্য একটা কাগজের মধ্যে অনাথ আশ্রমের চারদিকের দেয়ালগুলো ড্রয়িং করে। সেদিন সন্ধ্যায় নরম্যানকে অনাথ আশ্রম ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে, তাই সব বাচ্চারা তাকে বিদায় জানায়। তখন এমা তাকে জড়িয়ে ধরে খুব কান্না করতে লাগে, কারণ সে জানতো বাহিরে গেলেই সেই দৈত্যগুলো তাকে খেয়ে ফেলবে। এরপর ইসাবেলা নরম্যানকে মেন গেট পর্যন্ত নিয়ে যায়, যেখানে নরম্যানের সাথে পিটার নামের একজন ব্যক্তির সাথে দেখা হয়। এখানে পিটার নরম্যানকে বোঝায় যে সে দৈত্যদেরকে খাদ্য সরবরাহ করার প্রধান লিডার, এবং সে নরম্যানকে সবকিছু ডিটেলসে বলা শুরু করে। তখন নরম্যান বলে, তোমার আমাকে এই সব কিছুই বুঝাতে হবে না, কেননা এখানে আমি নিজের ইচ্ছাতেই এসেছি। এরই মধ্যে সেখানে একটা দৈত্য চলে আসে আর নরম্যানকে মেরে ফেলে। এইদিকে এমা ভীষণ উদাস ছিল, তার মধ্যে সে তার ভাঙা পায়ের জন্য কিছুই করতে পারছিল না। তখন ইসাবেলা তাকে বলে, আমি চাই তুমি এই অনাথ আশ্রমের পরবর্তী মা হও। এটা শুনে এমা আরো বেশি উদাস হয়ে যায়। অন্যদিকে রে এখন একদমই একলা হয়ে যায়, যার কারণে তার এখান থেকে বের হওয়ার আশা একদমই শেষ হয়ে যায়। এর মধ্যে ইসাবেলা রেকে বলে, পরবর্তী অ্যাডপ্ট নাম্বার তোমারই হবে। সেদিন রাতেই এমা রের কাছে আসে আর বলে, আমার কাছে একটা প্ল্যান রয়েছে। কিন্তু রের কাছে তো আগে থেকেই একটা প্ল্যান রয়েছিল, আর তাই সে তার প্ল্যান অনুযায়ী তার নিজের শরীরে আগুন লাগিয়ে দেয়। যখন আগুনে পুড়ে রুম দাউ দাউ করে জ্বলতে থাকে, তখন এমা বসে বসে কান্না করছিল। এমার কান্নার আওয়াজ শুনে ইসাবেলা সেখানে চলে আসে। তখন এমা তাকে বলে, রে তোমার ট্রাকারের সাথে নিজেকে আগুন লাগিয়ে সুইসাইড করেছে। এটা শুনে ইসাবেলা তাড়াতাড়ি আগুন নিভানোর চেষ্টা করছিল। আসলে তার ট্রাকারটা খুব বেশি প্রয়োজন ছিল, কারণ এটার মধ্যেই সে সব বাচ্চাদের লোকেশন দেখতে পেত। এখানে যখনই ইসাবেলা পিছনে ফিরে তাকায়, তখন সে দেখতে পায় এমা সেখান থেকে চলে গিয়েছে। আসলে এই সকল কিছুই তাদের প্ল্যান মোতাবেক হচ্ছিল। এরই মধ্যে এমা সকল বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলের দিকে পালাচ্ছিল, যেখানে কিনা রেকেও আমরা এমার সাথে দেখতে পাই। আর এখানে আমাদেরকে নরম্যানের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে নরম্যান চলে যাওয়ার পর এমা একটা চিঠি পায়, যার মধ্যে নরম্যান এখান থেকে পালানোর কিছু ট্রিক্স বা বুদ্ধি লিখে রেখেছিল, আর সেই স্পেশাল পেনটা চিঠির সাথে রেখে গিয়েছিল। এরপর এমা সেই চিঠিটা ডন আর গিল্ডাকে দিয়ে দেয়, যেন সে বাচ্চাদের সাথে মিশে এই প্ল্যান মোতাবেক কাজ করতে থাকে। অন্যদিকে ইসাবেলার যেন এমার উপর সন্দেহ না হয়, তাই সে তার সামনে এত উদাস হওয়ার নাটক করে এসেছিল। এই প্ল্যানের ব্যাপারে এমা রেকে কিছুই জানায় না, কেননা ইসাবেলা সব সময় রের উপর কড়া নজর রাখত। এখানে আমরা জানতে পারি যখন রে নিজের শরীরে আগুন লাগাতে যাবে, তখন এমা তার কান থেকে ট্রাকারটা ছুরি দিয়ে কেটে আগুনের মধ্যে ফেলে দেয়। এরপর ইসাবেলাকে রের মিথ্যা মৃত্যুর কথা জানিয়ে ধোঁকা দিয়ে দেয়, এবং এমা সকল বাচ্চাদের কানে থাকা চিপগুলো কেটে বের করে ফেলে। কিন্তু সে সবচাইতে ছোট বাচ্চাদেরকে তাদের সাথে নিয়ে যেতে পারে না, তাই এমা তাদেরকে কথা দেয় যে তারা তাদেরকে নেয়ার জন্য আবার ফিরে আসবে। এরপর কাহিনী আবার প্রেজেন্টে শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই সব বাচ্চারা একজন একজন করে সেই দেয়ালের উপর উঠে পড়ে এবং তাদের রশিটা দেয়ালের অপর প্রান্তে ছুঁড়ে মারে। তারা সবাই দেয়ালের উপর উঠে পড়ে। এরপর তারা সবাই দেয়ালের অপর প্রান্তে যাওয়ার জন্য একটা হ্যাঙ্গারের ব্যবহার করে। এখানে শুধুমাত্র এমাকে ছাড়া বাকি সবাই অপর প্রান্তে পৌঁছে যায়। আর তখনই সেখানে ইসাবেলা চলে আসে আর এমাকে বলে যে আমিও তোমাদের মতো নিষ্পাপ ছিলাম, আর আমারও একজন জীবন সঙ্গী ছিল। এরপর একদিন আমি যখন জানতে পারি যে আমি প্রেগনেন্ট, এই জন্য তখন আমি এখান থেকে পালানোর চেষ্টাও করি, কিন্তু যখন আমি এই দেয়ালের উপর এসে দাঁড়াই, তখন আমি বুঝতে পারি আমি কখনোই এখান থেকে পালাতে পারবো না। এরপর সে আরো জানায়, যখন আমার বাচ্চার জন্ম হয় তার কিছুক্ষণ পরেই মারা যায়, আর তাই সেদিন থেকেই আমি এই অনাথ আশ্রমের মা হওয়ার পাশাপাশি সব বাচ্চাদের ভালোভাবে জীবনযাপন যেন করতে পারে সেই প্রতিজ্ঞা করি। এবং এখানে আমরা এটাও জানতে পারি, যখন কোনো বাচ্চাকে ইসাবেলার দৈত্যদের হাতে তুলে দিত, তখন তার খুব খারাপ লাগতো,
কিন্তু সে এই সকল কিছুই নাকি বাকি মানুষদের বাঁচানোর জন্যই করেছিল। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ইসাবেলার এরকম কাজ করাটা কতটুক যৌক্তিক ছিল তা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। যাই হোক, এরপর ইসাবেলা এমাকে বলে, তুমি আমার খুব পছন্দের একজন মানুষ। কিন্তু তারপরেও ইসাবেলা তাকে ভয় দেখিয়ে বলে, যদি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে রশি কেটে এখান থেকে নিচে ফেলে দিব। তার উত্তরে এমা বলে যে, মা, আমার তোমার উপর বিশ্বাস রয়েছে যে তুমি এরকম কাজ কখনোই করতে পারবে না। এরপর এমা যখন রশি ধরে অপর প্রান্তে যাচ্ছিল, এটা দেখে ইসাবেলা তার ছুরি বের করে, কিন্তু ইসাবেলা সেই রশিটা কাটে না। ইসাবেলা তো সেই দেয়ালের উপর দাঁড়িয়ে থেকে সব বাচ্চাদের স্বাধীন হয়ে দৌড়াতে দেখতে থাকে। আর তখনই তার মনে পড়ে যায় রে মাঠের মধ্যে বসে যে গানটা গাইছিল, সেই গানটা ইসাবেলা তার প্রেগন্যান্সির সময় গুনগুন করে গাইতো, যার ফলে ইসাবেলার অনুভব হয় যে রেই তার একমাত্র সন্তান ছিল, যে কিনা ছোট্টবেলাতেই হারিয়ে যায়। এখানে সব বাচ্চারা জঙ্গলের মধ্যে তাদের রাস্তা খুঁজতে থাকে। তখন এমা বাচ্চাদের সেই কলমটা দেখায়, যেটা খোলার পর তার মধ্যে থেকে একটা পেঁচা বের হয়ে আসে, যেটা কিনা সব বাচ্চাদেরকে শহরের দিকে পথ দেখিয়ে নিয়ে যায়। এইদিকে ইসাবেলা পিটার আর দাদির সাথে দেখা করার জন্য যায় এবং সব বাচ্চাদের পালিয়ে যাওয়ার পিছনে নিজেকে অপরাধী বলে দাবি করে। এই জন্য পিটার তাকে শাস্তির বদলে একটা দৈত্যর হাতে তুলে দেয়। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।